নমস্কার ভিউয়ার্স, আমি অভি চক্রবর্তী আর আপনারা দেখছেন ধর্ম বিষয়ক চ্যানেল ধর্মতত্ত্ব। আমাদের আজকের একটা ইন্টারেস্টিং আলোচনার বিষয়, সেটা হচ্ছে পাতাল খাজনা বা গুপ্তধন নামে যেটা বিখ্যাত সেই ব্যাপার। তো অনেক জায়গায় শোনা যায় গুপ্তধন উত্তোলনের ব্যাপারে, আবার এটাতে অনেকে বিপদের সম্মুখীনও হয়ে থাকেন। হওয়াটা স্বাভাবিক, কেননা সেখানে বিভিন্ন অপশক্তিও থাকে, শুভ শক্তিও থাকে, সেই জিনিসগুলো পাহারা দেয়। তো আজকের এই ব্যাপারটা নিয়ে বেশ মোটামুটি ডিটেলসে আলোচনা করব, যত দূর বলা সম্ভব, যে কিভাবে কখন উত্তোলন করা যায়, কিভাবে সহজে বুঝবেন সেখানে ধনরত্ন আছে কিনা, পাতাল খাজনা আছে কিনা, কি কি বিপদের মুখোমুখি হতে হয় এবং কি কি সিদ্ধি থাকলে পরে এটা সহজে উত্তোলন করা যায়, সেই সব বিষয়, এবং কারা এর উত্তোলনের যোগ্য, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তো এই যে ব্যাপারটা, সেটা হলো পাতাল খাজনা। এর উপর প্রত্যেকের বলবো না, ম্যাক্সিমাম মানে অনেকেরই, সাধারণ লোকজনের বেশ একটু লোভ থাকেই। আবার অনেক যারা একটু সাধনা করে থাকেন তাদেরও অনেকের লক্ষ্য থাকে এই পাতাল খাজনার দিকে। তো লাস্টে আমি বলবো যে এটা কাদের পক্ষে উপযোগী, কারা এটা পাওয়ার যোগ্য। তো প্রথমেই বলে রাখি যে এই পাতাল খাজনা বা গুপ্তধন যেটাকে আমরা বলি, সেটা প্রাপ্তির জন্য আমাদের বিশেষ কিছু ক্রিয়া করতে হয়। ঠিক যেমন আমরা তন্ত্রের বশীকরণ ক্রিয়া বা মারণ ক্রিয়া, স্তম্ভন ক্রিয়া, এগুলো যেরকম দিনক্ষণ আছে, ঠিক সেরকম পাতাল খাজনা উত্তোলনেরও দিনক্ষণ আছে। সেই দিনক্ষণ মেনে যদি কাজগুলো করা হয় তাহলে সুন্দর মতো ক্রিয়া হয়। আবার তন্ত্রে যেরকম শতকর্মের স্থান মাহাত্ম্য আছে, যেমন মারণ কর্ম কিন্তু ঘরের ভেতর বসে করা হয় না। আবার অনেক বশীকরণ ক্রিয়াও ঘরে বসে করা যায়, তবে মেইনলি হোম যজ্ঞ করে করা হয়। তো বশীকরণ ক্রিয়া মানে ঘরের কোনো গৃহমন্দিরে করেও বসেও করা যায়। আর মারণ ক্রিয়া শ্মশানে বসেই নর্মালি হয়। বিদ্বেষণ ক্রিয়া সেগুলোও নর্মালি শ্মশানে বসে হয়। তো সেই রূপ এই স্থান যেটা বললাম, এইরকম এই পাতাল খাজনা বা পাতালের যে ধন রত্ন, এগুলো প্রাপ্তির কিছু নির্দিষ্ট স্থান আছে। সেই স্থানের নির্দিষ্ট কিছু লক্ষণও আছে শাস্ত্রে, যে এই লক্ষণ সেই স্থানে ফুটে ওঠে। সেগুলো দু একটা আছে অত্যন্ত সহজ, সেগুলোও আমি বলে দেব। এছাড়াও এই পাতাল খাজনার দর্শন করার কিছু কঠিন বিধি ও বর্ণনা আছে, সেগুলো হালকা একটু টাচ দিব। তো চলে আসি আমরা আলোচনায়। প্রথমে বলি, এই পাতাল খাজনা সম্পর্কে বিভিন্ন ধরনের সময় উল্লেখ আছে শাস্ত্রে। তো তার মধ্যে সবচেয়ে বড় যে সময়টা, মেইন যে সময়ের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে অগস্ত নক্ষত্র উদয়ের সময়। অগস্ত নক্ষত্রটা সম্ভবত শাস্ত্র যদি পৌরাণিক অভিধান খুলে দেখা হয়, পৌরাণিক অভিধান নামে একটা বই আছে, সেখানে খুলে দেখলে আমরা দেখতে পাবো অগস্ত নক্ষত্র বা অগস্ত মুনি, ওই টপিকটাতে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো অগস্ত নক্ষত্রের উল্লেখের সময়, কখন সেটা উদয় হয়। তো এটা একটা জ্যোতিষীর ব্যাপার বা জ্যোতিষশাস্ত্রের হিসেব নিকাশের ব্যাপার। তো এইরকম ভাবে অগস্ত নক্ষত্র যখন উদয় হয়, অগস্ত নক্ষত্রের, তখনই পাতাল খাজনা উত্তোলনের কাজে হাত দেওয়ার একটা যথার্থ সময় বলে তন্ত্রে উল্লেখ আছে। এই পাতাল খাজনা সব সময় ওঠাতে গেলেই যে আপনি সফল হবেন তা নয়, এর পেছনে বেশ কিছু সিদ্ধি থাকা লাগে এবং এতে প্রচুর আপনার ভয় ভীতি বা বিভিন্ন ধরনের অসুবিধেও হয়। এরপর
এর নির্দিষ্ট তিথি আছে, এর নির্দিষ্ট নক্ষত্র আছে, বারের নক্ষত্র আছে, মুহূর্ত আছে। জলের নিচেও থাকতে পারে সেই পাতাল খাজনা, সেটাও নির্ণয় করা যায়। সেই জলের পরিবেশ কেমন হবে, কি হবে ইত্যাদি বৃত্তান্ত নিয়ে। স্থলেই আছে কিনা সেটাও বোঝা যায়। আকাশে রক্ষিত সম্পত্তি বা বিভিন্ন প্রকারে লটারির মতো আমরা যেরকম পাই না, সেরকম কোনো বিশেষ শক্তির দ্বারা প্রাপ্ত সম্পত্তি আসবে কিনা সেটাও জানা যায়। এছাড়াও বিভিন্ন জায়গায় যেমন গাছের কোটরের নিচে, বিভিন্ন লতা গুল্ম ইত্যাদি খোলা জায়গার নিচে ওই সম্পত্তি আছে কিনা বোঝা যায়। এবারে কি করে বুঝবেন এই পাতাল খাজনা সেখানে আছে? তার একটা সব থেকে সহজ উপায় একটা বলে দিচ্ছি, এটা পরীক্ষা করে দেখবেন, 100% ফল পাওয়া যাবে। সেটা হচ্ছে, আমাদের তন্ত্রে তো বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা আছে। সেটা পাতাল খাজনা পরীক্ষার জন্য বিশেষ কাজল প্রস্তুতির ব্যবস্থাও আছে। সেটা যদি চোখে দেওয়া যায়, অতি অবশ্যই সেটা দিনক্ষণ মন্ত্র অভিমন্ত্রিত করে তবে সেটা চোখে পড়তে হয় কাজল, নইলে চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজল পরা আর এই কাজল পরার মধ্যে কোনো তফাৎ থাকবে না। তো সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে এই, যে যেখানে প্রকৃতির নিয়ম বিরুদ্ধাচরণ হয় সেইখানটায় শিওর হতে হয় যে ওইখানটাতেই পাতাল খাজনা বা কোনো গুপ্তধন প্রথিত আছে। প্রকৃতির নিয়ম বিরুদ্ধাচরণ কেমন? এটা হচ্ছে এই, আমরা বলি সাপে নেউলে সম্পর্ক, বা মানে সাপ আর বেজির সম্পর্ক, অর্থাৎ ঘোরতর কি বলবো, মানে শত্রু ভাবাপন্ন যারা, এরা যদি কোনো একটা ক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই বসবাস করে এবং একসাথে দেখা যায় যে কিছুটা সময় মাটি খুঁড়ছে বা ওই জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, সেক্ষেত্রে এটা শিওর হতে হবে যে হ্যাঁ, ওখানে পাতাল খাজনা বলে কিছু একটা সেখানে আছে। এইরকম যত প্রকার বৈরিতা জনিত যে সম্পর্কগুলো আছে, যেমন কাক আর পেঁচা, এগুলোও পরস্পর ভয়ানক শত্রু। কিন্তু যদি দেখা যায় যে এরা দুজন কোনো একটা ক্ষেত্রে বসে আছে একটা জায়গায়, এবং দেখা যাচ্ছে একটা জায়গায় বসেই থাকলো বা একটা জায়গায় বসবাসই করলো পাশাপাশি একদম কাছাকাছি, সুন্দর মতো কোনো মারামারি হুড়োহুড়ি না করে, সেক্ষেত্রে কিন্তু ওই সব জায়গাতে পাতাল খাজনা থাকার একটা বড় সম্ভাবনা থেকে যায়। এইবারে গাছগাছরা, জলাশয় ইত্যাদি আরো বিভিন্ন কিছু লক্ষণও বর্ণিত আছে তন্ত্রে এই পাতাল খাজনা সম্পর্কে, যে ওই জায়গায় এই লক্ষণ প্রকাশিত থাকলে সেখানে পাতাল খাজনা থাকার সম্ভাবনা বেশি। এছাড়াও বিভিন্ন দৈব মূর্তি আছে, সেই মূর্তির লক্ষণ দেখেও বোঝা যায় সেখানে কোনো পাতাল খাজনা আছে কি না। এছাড়াও ভূমি লক্ষণ, অর্থাৎ ভূমির বা মাটির প্রকার দেখে বোঝা যায়। স্থান লক্ষণ, সেই স্থানের পরিবেশটা কেমন, হাওয়া বাতাস কেমন, সেসবের উপর নির্ভর করেও এই পাতাল খাজনা বোঝা যায় যে সেখানে কিছু আছে কিনা। এছাড়াও বিভিন্ন কিছু শক্তির আনাগোনা, যেগুলো আমরা খালি চোখে সচরাচর দেখতে পারি না, সেই সব শক্তির বিভিন্ন রকম আনাগোনা যেখানে থাকে, সেখানেও কিছুটা ধরা যায় যে সেখানে পাতাল খাজনা বলে কিছুটা আছে। এছাড়াও আরো বিভিন্ন দিন বিভিন্ন উপায়ে এগুলো জানার ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। এবারে পাতাল খাজনা জানার আছে কিনা সেটা জানার বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া আছে, সেগুলো কঠিন ক্রিয়া, সেগুলো আর এখানে উল্লেখ করলাম না। সেখানে প্রদীপ দিয়ে করা যায়, কাজল দিয়ে ক্রিয়া করা যায়। এরমটা করলে বহু যোজন দূরেও যদি পাতাল খাজনা থেকে থাকে তাহলে সেটা জানা যায়। তো এই কাজ সাধারণত যে ক্রূর দিনগুলো থাকে, অর্থাৎ শনিবার, মঙ্গলবার, রবিবার,
এই সব দিনে এই পাতাল খাজনা উত্তোলনের কাজগুলো না করাই শ্রেয়। সেখানে অসফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি দিনক্ষণের কথা উল্লেখ করছি, এর আগে বলেছিলাম না যে দিন আছে, তিথি আছে, নক্ষত্র আছে। এই পাতাল খাজনা উত্তোলনেও কিন্তু সেম টু সেম তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ, বার ইত্যাদি সমস্ত কিছু উল্লেখ আছে। সেই নিয়মগুলো যদি মেনটেন করে সুন্দর মতো যদি মেনে কাজে হাত দেওয়া যায় এবং যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা এবং সিদ্ধি থাকে, তাহলে এই পাতাল খাজনা উত্তোলনের কাজ সুবিধা হয়। সেগুলো আমি পরে আলোচনা করব, কি কি সিদ্ধি থাকা লাগে মোটামুটি। তো এর কিছু যে সময়ের অনুপাত আছে, যে এই সময়ের ভেতরে কাজ আরম্ভ করতে হবে এবং এই সময়ের ভেতরে কাজ শেষ করতে হবে, সেগুলোও এই পাতাল খাজনা উত্তোলনের মধ্যে প্রদান করা আছে। যেমন বলা আছে যে অনুরাধা এবং মৃগশিরা নক্ষত্র, এই দুই নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র, এবং এই চন্দ্রের নক্ষত্রে ধন কার্য মানে খনন কার্যের জন্য সর্বোত্তম বলা হয়েছে শাস্ত্রে। অর্থাৎ এই দুটো নক্ষত্রে যদি ক্রিয়াটা করা হয় তাহলে আরো ভালো হবে। আমি পুরোটা বলছি না, কারণ এখানে শুনেই লাভ ঝাপ দিয়ে কিছু করে বসতে গেলে সেখানে বিপদ ছাড়া অন্য কিচ্ছু হবে না। এবারে এইসব বলে রাখা ভালো যে এই বিধি লক্ষণগুলো, যে বিধিবিধান বর্ণিত আছে, যে লক্ষণ বর্ণিত আছে, সেই লক্ষণ অনুসারে, সামান্য লক্ষণগুলো অনুসারে এটাও বলে দেওয়া যায় যে সেখানে কতটা পরিমাণ ধন সম্পত্তি আছে, এরমও বলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো এটা হচ্ছে একটা জটিল ক্রিয়া, প্রচন্ড জটিল ক্রিয়া এবং বড় ভয়ঙ্কর। এর মধ্যে বহু ধরনের শক্তি এই পাতাল খাজনা পাহারা দেয়, বিভিন্ন শক্তি। শুধু যে ভূত প্রেত বা পিশাচ এগুলো নয়, বিভিন্ন জন্তুরূপী শক্তিও এখানে পাহারা দেয় এই পাতাল খাজনাতে। তাই এটা উত্তোলন মোটেই সস্তা কথা নয়, ঠিক আছে? আর এটা যদিও বা উত্তোলন করা যায়, তো সেটাকে ধরে রাখা কিন্তু আরো ভয়ানক কঠিন, কারণ যে শক্তিগুলো এখানে ক্রিয়া করে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। সেটা আমি একটু পরেই যে ক্রিয়াগুলো বলবো সেগুলো বললেই একটুখানি মাথায় আইডিয়া আসবে যে কতটা ভয়ঙ্কর সেটা। এই পাতাল খাজনাতে যে শক্তিগুলো পাহারা দেয়, যখন আমরা কাজে বসবো, যখন এই পাতাল খাজনা উত্তোলন করব, ধরে নিলাম আমাদের জায়গা সিলেক্ট হয়েছে, আমাদের দিনক্ষণ সিলেক্ট হয়েছে যে অমুক দিন অমুক জায়গা থেকে পাতাল খাজনা উত্তোলিত হবে। এইবারে এই পাতাল খাজনা উত্তোলন করার জন্য একা যাওয়া একটু টাফ ব্যাপার হয়ে যায়। খনন কার্যের জন্য তো লোকজন লাগেই, তাছাড়াও একা যদি খুব একটা এক্সপার্ট না হওয়া যায় তাহলে আরো দু একজনকে নিয়ে যাওয়াই শ্রেয়, কারণ বিভিন্ন ক্রিয়া করা হয় এখানে, বিভিন্ন ক্রিয়া। আবার কিছু শক্তিশালী নর্মাল ক্রিয়া আছে, যেমন বজ্রাসন। এগুলো নর্মাল বলা ভুল, কিন্তু এগুলো করা যায়, একজনে একটু বেশ এক্সপার্ট হলে এগুলো করা যায়, কিন্তু এর ফল কিন্তু ভালো হয় না। এটা আগের থেকেই বলে রাখছি যে এর ফল কিন্তু মোটেই ভালো হয় না। এগুলো হচ্ছে জোর করে ওখান থেকে ওই শক্তিগুলোকে তাড়ানোর একটা ক্রিয়া। তো এই আমরা যখন পাতাল খাজনায় উত্তোলনের ক্ষেত্রে আমরা সেই স্থানটায় যাব, তো সেই স্থানে যাওয়ার কিছু বিশেষ নিয়ম কানুন আছে, যে ওখানে কিছু, আমি গাছের নামটা বলবো না, এক প্রকার তেল জাতীয় দ্রব্য আছে, মানে ওই একটা গাছের নির্যাস থেকে যেটা বের করা হয়, ওটা যদি পায়ের তলায় বা মেখে, সুন্দর মতো মেখে, সেগুলো যদি আমরা ওই জায়গাটাতে যাই, যে জায়গাটাতে পাতাল খাজনা আছে বলে উল্লেখ করা হলো, তাহলে কিন্তু ওখানে উল্লিখিত যত প্রকার শক্তি আছে, সে নাগ শক্তি হোক বা অন্য যে কোনো ধরনের শক্তি হোক, ভূত প্রেত পিশাচ, যে কোনো প্রকার শক্তি হোক, ওখান থেকে কিন্তু পলায়ন করবে।
এরকম কিছু কিছু গাছগাছরাও আছে, সেগুলো অভিমন্ত্রিত করতে হয়। নরসিংহ মন্ত্রে অনেকে অভিমন্ত্রিত করে। এবার এই খনন অর্চনার এই খনন উদ্যোগের ক্ষেত্রে আমাদের যে যে কয়জনের সিদ্ধিটা অত্যন্ত দরকার এবং যাদের যাদের শক্তি আমাদের অত্যন্ত দরকার, আশীর্বাদ দরকার, সেগুলো হচ্ছে বরাহদেব, ভূমি দেবী এবং পুণ্ডরিকাক্ষ মন্ত্র। বিশেষত আমাদের ঈশের রুদ্রদেব বা দেবাদিদেব মহাদেবনী তন্ত্রের সমস্ত ক্রিয়ার রচিয়তা, এই জন্য এনার সিদ্ধিও যথেষ্ট পরিমাণ দরকার। তো এখানে বরাহদেব এবং ভূমিদেবী এদেরকে কিন্তু খুব পরিমাণ লাগে। এই সব মন্ত্রগুলো, এদের বিশেষ বিশেষ মন্ত্র আছে, সেগুলো কিন্তু এখানে প্রয়োগ করা হয়। তো যখন এই খনন উদ্যোগ আমরা করব, খনন উদ্যোগ গ্রহণ করব, তো সেখানে ওই যে পায়ে আমরা যে দ্রব্যটা লাগাবো ওটাও কিন্তু আমাদের তন্ত্রম বিধি অনুসারে সংগ্রহ করতে হবে এবং ওতে বিশেষ কিছু মন্ত্রে অভিমন্ত্রিত করে তবে সেটা আমাদের প্রয়োগ করতে হবে। এইবারে আমাদের ভূমি ক্রিয়া হলো, ভূমি ক্রিয়া করতে হবে, ভূমি মন্ত্রে আমাদের এই ইয়েগুলো করতে হবে, পূজা অর্চনা করতে হবে। ওখানে নর্মাল যে পূজা অর্চনা হয়, এখানে কিন্তু সেই পূজা অর্চনা থেকে ভিন্ন পূজা অর্চনা হয়ে থাকে। পুণ্ডরিক মন্ত্রে আমাদের অর্চনা করা হয়। পুণ্ডরিক মন্ত্রও আমি উল্লেখ করছি না, এগুলো গুপ্ত মন্ত্র। ওই মন্ত্রের এমনও কিছু কিছু ক্রিয়া আছে যে ওই মন্ত্র দিয়ে কোনো একটা লোহা বা অন্য কোনো ধাতবের উপর যদি ওই মন্ত্র উল্লেখ করা হয়, লেখা হয় এবং কিছু বিশেষ ক্রিয়া করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ওই ধাতব পদার্থ দ্বিখণ্ডিত হয়ে যায় ভেঙে। এমনও কিছু কিছু ক্রিয়া আছে। এরপর আমাদের এখানে অঘোর মন্ত্রে কিন্তু ক্রিয়া করতে হয়। আমাদের যে কি বলে ওর নাম, মানে সুরক্ষা কবচ যেটা আমরা করে থাকি, সেই ক্রিয়া অঘোর মন্ত্রে করা হয় প্রচন্ড শক্তিশালী ভাবে। তাছাড়াও আমরা যে কাজলের কথা বললাম, কাজল প্রস্তুতকরণ, সেখানেও কিন্তু আমাদের এই কাজলটা, এই ক্রিয়ায় বসতে গেলে কাজলটা বিশেষভাবে দরকার হয়। কারণ মন্ত্র একদিক থেকে প্রয়োগ হবে, আবার দেখতেও হয় সেই পাতাল খাজনাটা কতটুকু দূরে আছে, কোথায় আছে, সেগুলো দেখতে হয়, দৃষ্টি লাগে সেগুলো। এছাড়াও থাকে জালিনী মন্ত্র, মালিনী মন্ত্র, ইন্দ্র মন্ত্র, সুদর্শন নরসিংহ মন্ত্র, আগ্নেয়কোণ মন্ত্র, দিশানাং পাদদর্শনাং মন্ত্র, বরুণ মন্ত্র, যম মন্ত্র, কুবের মন্ত্র, কিলভি মন্ত্র, মৃগবলি মন্ত্র, পক্ষী বলি মন্ত্র। এই যে এখানে বলা বাহুল্য যে মৃগবলি, পক্ষী বলি, এগুলো কিন্তু বিশেষ বিশেষ লোকেদের উদ্দেশ্যে, শক্তির উদ্দেশ্যে দেওয়া হয়। এই গরুর যিনি, যদি গরুর সেখানে পাহারায় থাকে, তাহলে তার এক প্রকার বলি মন্ত্র হবে। তার যে বলি প্রদানে সে সন্তুষ্ট হয়, সেই বলি সেখানে দেওয়া লাগবে। পিশাচ যদি থাকে, তাহলে সেখানে পিশাচের যে সবচেয়ে প্রিয় যে বলি, সেই বলিটা সেখানে উদ্দেশ্য করে প্রদান করা হয়। তাছাড়াও আরো যে যে শক্তিগুলো থাকে, সেই সমস্ত শক্তি, সর্প, নাগকুল যদি থাকে, তাহলে নাগকুলের সবচেয়ে যে বলিটা প্রদান করলে নাগকুল সন্তুষ্ট হয়, সেই নাগকুলকে সন্তুষ্ট করতে সেই বলি প্রদানগুলো করা লাগে। এবং সেই বলি, প্রত্যেকটা বলির প্রণাম বা ক্রিয়া কিন্তু ভিন্ন হয়, এগুলো তান্ত্রিক মাত্রেই জানে। এছাড়াও আরো বহু বহু বলিদানের কথা এখানে উল্লেখ আছে। এর মানে এই নয় যে পাঠাটা ধরে নিয়ে এসে একদম একের পর এক বলি চড়াচ্ছি, তা নয়। নির্দিষ্ট কিছু খাদ্য আছে, বলি মানে উৎসর্গ বা একদম মন থেকে যেটা আমরা প্রদান করি, সেটা বলি হিসেবে বলা হয়ে থাকে। তো তার মানে বলি মানে এই না যে সবসময় পাঠা হবে। তো সেখানে আরো প্রচুর এরকম বলি প্রদান করা হয়। নাগ বলি, নাগেদের উদ্দেশ্যে কিছু থাকে। তারপর অন্যান্য জন্তু জানোয়ারও আত্মা রূপে কিছু কিছু দেখা দেয়, সেগুলোদেরও সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে বলি প্রদান করতে হয়। এরকম ওখানে যতগুলো শক্তি থাকবে, ততগুলোকে
আলাদা আলাদাভাবে বলি প্রদান করতে হবে। এই জন্য বলছি, এটা করা কিন্তু খুব টাফ ব্যাপার। মুখে আমি ফটর ফটর করছি, কিন্তু এটা করা কিন্তু বেশ টাফ ব্যাপার। এগুলো, এই বলি যদি আমি প্রদান না করি, তবে কিন্তু এরা যদি সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু ওখান থেকে বিরোধিতা করে পাতাল খাজনা উঠিয়ে এনে শান্তিতে বেঁচে থাকা কারো কপালে জুটেছে বলে এখনো পর্যন্ত আমার নলেজে আসেনি। তাই এদেরকে অতি অবশ্যই বলি প্রদান করে সন্তুষ্টি করতে হয়। এরপরে আমরা যেমন ভূত শুদ্ধি ক্রিয়া করি, যে ভূত অপসারণ ক্রিয়া, ভূত শুদ্ধি ক্রিয়া, সেই রকম ভাবে শক্তিশালী কিছু বিশেষ মন্ত্রের দ্বারা, সেই মন্ত্র আপনার সিদ্ধি থাকতে হবে, আপনার শক্তি থাকতে হবে। এখানে কিন্তু সিদ্ধি ছাড়া এখানে এক পাও এগোনো যায় না। নর্মাল একটু পুরস্চরণ করবেন বা আপনি কিছু পূজা অর্চনা করতে পারেন, সেরকম ভাবে যদি এই পথে এগোতে চান, তাহলে কিন্তু এটা দুঃস্বপ্ন আপনার কাছে। আপনাদের জাস্ট নলেজের জন্য এটা আমি বলছি। তো এই পাতাল খাজনা উত্তোলনের ক্ষেত্রে বিশেষ কিছু সিদ্ধি, বিশেষ কিছু শক্তি আপনার কাছে না থাকলে আপনি কিন্তু এই ক্রিয়াতে সম্পূর্ণরূপে নিজের মৃত্যুই ডেকে আনবেন। কেননা আমি এখানে বিশেষ কিছু ক্রিয়ার কথাই যে বললাম, যে বিভিন্ন মন্ত্রের কথা বললাম, অমুক অমুক মন্ত্র প্রয়োজন পড়ে, এছাড়াও আমাদের দেখা যায় সেখানে কিছু পাতাল খাজনা উত্তোলনের মধ্যেও, এর মধ্যেও বিশেষ কিছু বিপদ আপদ জেগে ওঠে। যেমন কি প্রাকৃতিক দুর্যোগ ঘটে উঠতে পারে, বিভিন্ন জীবজন্তুর আক্রমণ সৃষ্টি হতে পারে যদি বন জঙ্গলে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এগুলো হতে পারে। তো এগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। সেগুলোর জন্যও বিশেষ কিছু মন্ত্র আছে, যেগুলো কিন্তু মেঘ স্তম্ভন ক্রিয়া আছে, বৃষ্টি স্তম্ভন ক্রিয়া আছে, তারপর পশু পক্ষী স্তম্ভন ক্রিয়া আছে, সেগুলোও এখানে সাধককে প্রস্তুত থাকতে হয়। বিভিন্ন বাড়িতেও পাওয়া যায় গুপ্তধন, সেটা আলাদা কথা। আর এটা আমি যেটা বলছি সেটা বন জঙ্গলেও হতে পারে, কারণ গুপ্তধন যে শুধু বাড়িতেই থাকবে তা নয়। তো এইরকম ভাবে বিশেষ প্রস্তুতি নিয়ে এই এই সাধনাতে নামতে হয়, এই গুপ্তধন উত্তোলনে নামতে হয়। এইবার লাস্ট ফিনিশিং আমরা বলি, যে লাস্টে যে বলবো যে এই গুপ্তধন কে পাওয়ার যোগ্য। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই গুপ্তধন যে লোভী ব্যক্তি, যে হঠকারিতা, যার মনের মধ্যে কুটিলতা, পরোপকারে যার মতি নেই, গতি নেই, এবং এই অর্থ দিয়ে, এই গুপ্তধন দিয়ে যে নিজের কল্যাণের জন্য কাজ করবে বলে ভেবে রেখেছে, তার কাছে কিন্তু এই গুপ্তধন কিছুতেই ধরা দেবে না। ধরা দিলেও ওটা উত্তোলন করে সে ঘরে রাখতে পারবে, এটা কিন্তু সে কখনোই সম্ভব না, কখনোই না। এটা মনে রাখবেন, এই গুপ্তধন প্রচুর রকমের শক্তি এখানে ক্রিয়া করে, প্রচুর রকমের শক্তি, বিভিন্ন ধরনের শক্তি এই গুপ্তধনের পাহারায় কাজে থাকে। তো এটাকে উত্তোলন করে, অবৈধভাবে উত্তোলন করে নিজের কাছে রাখা কখনোই সম্ভব না। তো কারা এটা উত্তোলন করতে পারবে? যারা সচ্চা সাধক, এই সম্পত্তি দিয়ে যারা জগৎ কল্যাণে কাজে লাগাতে চায়, জগৎ কল্যাণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই গুপ্তধন তাদের কাছেই উত্তোলন যোগ্য। এবং এটা অনেকে বলে থাকেন, এটা স্বপ্নেও দর্শন করেন, বা অমুক জায়গায় গুপ্তধন আছে, অমুক জায়গায় এটা আছে, উত্তোলন করে নিয়ে, এরকম অনেকেই স্বপ্নে দেখেন। সেটা ভিন্ন কথা, বিচার বিবেচনা করে তারা দেখবেন। এই গুপ্তধনের ক্রিয়ার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, প্রাচীন যুগে, আদিকালে, বৈদিক যুগে এই হোম যজ্ঞের জন্যে, অর্থাৎ যে ক্রিয়াগুলো পৃথিবীর কল্যাণে কাজে লাগতো, সেই ক্রিয়ার জন্যে তো অর্থ ছাড়া তো কিছু হয় না, অর্থের দরকার পড়ে। তো তখনও অর্থের দরকার পড়তো বিভিন্ন জিনিসপত্র আনতে নিতে। তো সেই ক্রিয়া করতে গেলে সব ব্রাহ্মণদের তখন বেশ একটু চিন্তায় পড়ে গেল। তখন এই মহাদেবের কাছ থেকে, দেবাদিদেব মহাদেবের কাছ থেকে সহজ উপায়ে ধনপ্রাপ্তির
উপায় জানতে চাইল। তো তারই নিমিত্তে এই পাতাল খাজনার আবির্ভাব বা পাতাল সম্পত্তি, যেটা আমরা বলে থাকি ভূ সম্পত্তি, সেই জিনিসটার আবির্ভাব। এর মানে এই নয় যে মাটির ভেতরে সোনা গজিয়েছে, রূপা গজিয়েছে, তা নয়। এই বিধিটা দেবাদিদেব মহাদেব কর্তৃক যে উল্লেখিত, আমরা বলে থাকি এটা তন্ত্রোক্ত ক্রিয়া। তো এখানে যে লক্ষণগুলো বর্ণিত আছে তার মাধ্যমে আমরা জানতে পারি যে হ্যাঁ, এইখানে পাতাল খাজনা আছে, এইখান থেকে এই বিধি প্রয়োগ করে আমাদের এই ক্রিয়াটা সমাধান করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তো এই পাতাল খাজনা তার কাছেই যাবে যে সচ্চা সাধক এবং যে এই অর্থ করি নিয়ে নিজের কাজে লাগাবে এমন মন মানসিকতা না নিয়ে সমাজ কল্যাণে, বিশ্বের কল্যাণে, হোম ক্রিয়ায় কাজে লাগাবে, তাদের কাছেই একমাত্র এই পাতাল খাজনা ধরা দিতে পারে। তাও এগুলো যে শক্তিগুলো পাহারা দেয়, সেই শক্তির যদি সম্মতি না থাকে তাহলে সেখান থেকে কিন্তু পাতাল খাজনা উত্তোলন অতীব বিপজ্জনক, নিজের মৃত্যু ডেকে আনা। জোর জবরদস্তি করে অনেক কাজ করা যায়, পাতাল খাজনা উত্তোলনের অনেক নিয়মই আছে যেগুলো ওই মন্ত্র বা ওই ক্রিয়া প্রয়োগ করলে এখান থেকে যে শক্তি থাকুক না কেন সেখান থেকে সরে যাবেই যাবে, যেতেই হবে। কিন্তু আমি বারবার সাবধান করছি, এটা কিন্তু ওই শক্তি কিন্তু ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখতে হবে। তাই পাতাল খাজনা নিয়ে অতি ব্যস্ত, তাদের সম্পর্কে তাদের কাছে এই ব্যাপারটা বলে রাখলাম। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।